ভাবুন তো একবার, একজন লোক আইফেল টাওয়ার বিক্রি করে দিচ্ছে, তাও একবার নয়, দুবার। এটা কোনো সিনেমার গল্প বা লেখকের কল্পনা নয়, বরং ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক অবিশ্বাস্য সত্যি ঘটনা। এই গল্পের নায়ক বা বলা ভালো খলনায়ক হলেন কাউন্ট ভিক্টর লাস্টিগ, ইতিহাসের অন্যতম ধূর্ত, বুদ্ধিমান এবং ক্যারিসমেটিক প্রতারক, যার অবিশ্বাস্য কীর্তি আজও মানুষকে অবাক করে রাখে। সালটা ১৯২৫। প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা কাটিয়ে প্যারিস তখন ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরছে। শহর জুড়ে জ্যাজ সঙ্গীতের সুর, আর্ট ডেকো স্থাপত্যের নতুন নকশা আর মানুষের চোখে ভবিষ্যতের রঙিন স্বপ্ন। এই সময়ে ভিক্টর লাস্টিগ নামের এক ব্যক্তি প্যারিসে এসে পৌঁছান। লাস্টিগের জন্ম অস্ট্রিয়া হাঙ্গেরিতে হলেও তিনি নিজেকে এক অভিজাত কাউন্ট হিসেবে পরিচয় দিতেন। তার চালচবন, কথা বলার ভঙ্গি, দামি পোশাক এবং একাধিক ভাষায় পারদর্শিতা সহজেই যে কাউকে মুগ্ধ করত। তিনি ছিলেন মানুষের মনস্তত্ত্বের এক পাকা জহুরি। তিনি জানতেন কিভাবে মানুষের লোভ, উচ্চাকাঙ্ক্ষা এবং দুর্বলতাকে কাজে লাগিয়ে নিজের কার্যসিদ্ধি করতে হয়। প্যারিসে এসে লাস্টিগ একটি বিলাসবহুল হোটেলে ওঠেন এবং শহরের অভিজাত মহলে নিজের আনাগোনা শুরু করেন। তিনি সারাদিন শহরের অলিগলিতে ঘুরতেন, খবরের কাগজ পড়তেন এবং নতুন কোনো প্রতারণার সুযোগ খুঁজতেন। একদিন সকালে হোটেলের লবিতে বসে কফি খেতে খেতে একটি খবরের কাগজের ছোট্ট এক টুকরো সংবাদ তার চোখে পড়ে। সংবাদে লেখা ছিল, আইফেল টাওয়ারের রক্ষণাবেক্ষণ নিয়ে প্যারিস সরকার বেশ সমস্যায় পড়েছে। ১৮৮৯ সালে বিশ্ব মেলার জন্য অস্থায়ীভাবে নির্মিত এই টাওয়ারটির বয়স হয়েছে এবং এর রক্ষণাবেক্ষণ, রং করা এবং মেরামত করার খরচ ক্রমশ বেড়েই চলেছে। জনসাধারণের একাংশের মধ্যে টাওয়ারটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও ছিল। কেউ কেউ এটিকে শহরের সৌন্দর্যের প্রতীক মনে করলেও অনেকেই এটাকে একটা বিশাল আকার লোহার স্তূপ ছাড়ার কিছুই ভাবত না। এই ছোট্ট খবরটাই লাস্টিগের মাথায় এক বিশাল ষড়যন্ত্রের জন্ম দেয়। তার ধূর্ত মস্তিষ্ক মুহূর্তের মধ্যে এক অবিশ্বাস্য পরিকল্পনায় এঁটে ফেলে। যদি সরকারি টাওয়ার নিয়ে এতই সমস্যায় থাকে, তাহলে একে বিক্রি করে দিলেই তো হয়। আর এই বিক্রির দায়িত্ব যদি তিনি নিজে নেন। ভাবনাটা যতই অবাস্তব হোক না কেন, লাস্টিগের কাছে এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় এবং লাভজনক প্রতারণার সুযোগ। তিনি ঠিক করলেন তিনি আইফেল টাওয়ার বিক্রি করবেন। লাস্টিগ জানতেন, এত বড় একটা প্রতারণা সফল করতে হলে প্রস্তুতি হতে হবে নিখুঁত এবং সামান্যতম ভুলেরও কোনো অবকাশ থাকবে না। তিনি কয়েক সপ্তাহ ধরে পরিকল্পনাটি সাজালেন। প্রথমেই তিনি নিজের জন্য একটি নতুন পরিচয় তৈরি করলেন। তিনি হলেন মসিয়ে দপ্রে। মিনিস্ট্রি অফ পোস্টস অ্যান্ড টেলিগ্রাফের, যে মন্ত্রণালয় তখন আইফেল টাওয়ারের দায়িত্বে ছিল, একজন উচ্চপদস্থ কর্মকর্তা, ডেপুটি ডিরেক্টর জেনারেল। এই পরিচয়কে বিশ্বাসযোগ্য করার জন্য তিনি প্যারিসের সেরা কারিগরের কাছ থেকে সরকারি মনোগ্রামসহ নকল লেটারহেড, পরিচয়পত্র এবং অন্যান্য নথি তৈরি করালেন। তার কাজ এতটাই নিখুঁত ছিল যে আসল আর নকলের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব ছিল। এর পরের ধাপ ছিল শিকার খোঁজা। লাস্টিগ প্যারিসের সবচেয়ে বড় এবং ধনী ৫ জন স্ক্র্যাপ মেটাল ডিলার বা লোহার ভাঙা জিনিসের ব্যবসায়ীর একটি তালিকা তৈরি করলেন। তিনি জানতেন এই ধরনের ব্যবসায়ীরা সবসময় বড় চুক্তির খোঁজে থাকেন এবং তাদের মধ্যে লোভ ও প্রতিযোগিতার মনোভাবও প্রবল থাকে। লাস্টিগ তাদের প্রত্যেককে তার তৈরি করা সরকারি লেটারহেডে একটি অত্যন্ত গোপনীয় চিঠি পাঠালেন। চিঠিতে লেখা ছিল, ফরাসি সরকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গোপনীয় বিষয় নিয়ে আলোচনার জন্য তাদের শহরের সবচেয়ে অভিজাত এবং বিখ্যাত হোটেল ডি ক্রিলনের একটি স্যুটে আমন্ত্রণ জানাচ্ছে। চিঠির ভাষা এবং বোয়ান এমনভাবে লেখা হয়েছিল যাতে ব্যবসায়ীরা মনে করেন যে এটি তাদের জীবনের সবচেয়ে বড় সুযোগ হতে চলেছে। নির্দিষ্ট দিনে ৫ জন ডিলারই কৌতূহল এবং উত্তেজনা নিয়ে হোটেল ডি ক্রিলনের বিলাসবহুল স্যুটে এসে হাজির হলেন। ঘরের পরিবেশটাকেও লাস্টিগ খুব সতর্কতার সাথে সাজিয়েছিলেন। তিনি নিজে দামি স্যুটে সজ্জিত হয়ে গম্ভীর মুখে বসেছিলেন, যেন তিনি এক বিশাল সরকারি দায়িত্বের ভারে জর্জরিত। ব্যবসায়ীরা আসন গ্রহণ করার পর মসিয়ে দপ্রে ওরফে লাস্টিগ তার বক্তব্য শুরু করলেন। তার কণ্ঠস্বর ছিল গম্ভীর এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ। তিনি বললেন, ভদ্র মহোদয়গণ, আপনাদের আজ এখানে ডাকার কারণ হল এক অত্যন্ত সংবেদনশীল এবং রাষ্ট্রীয় গোপনীয় বিষয় নিয়ে আলোচনা করা। আপনারা সকলেই জানেন আইফেল টাওয়ার আমাদের শহরের একটি পরিচিত স্থাপনা, কিন্তু যা আপনারা জানেন না
তা হল এর অবস্থা অত্যন্ত শোচনীয়। এর রক্ষণাবেক্ষণের খরচ সরকারের জন্য একটি বিশাল বোঝায় পরিণত হয়েছে। ইঞ্জিনিয়ারিং রিপোর্ট অনুযায়ী এটি মেরামত করা প্রায় অসম্ভব, এবং এটি শহরের জন্য একটি সম্ভাব্য বিপদও বটে। তাই অনেক বিবেচনার পর ফরাসি সরকার একটি কঠিন কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছে। সরকার আইফেল টাওয়ার ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। এই কথা শোনার সাথে সাথে ঘরের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। এটা ছিল একটি অবিশ্বাস্য খবর। লাস্টিগ হাত তুলে সবাইকে শান্ত হতে বললেন এবং তার নাটক চালিয়ে গেলেন। তিনি বোঝালেন যে এই খবরটি যদি জনসম্মুখে আসে তাহলে দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়া এবং প্রতিবাদের ঝড় উঠবে। তাই সরকার পুরো প্রক্রিয়াটি অত্যন্ত গোপনে সম্পন্ন করতে চায়। টাওয়ারটি ভেঙে ফেলার পর যে প্রায় ৭,০০০ টন লোহা পাওয়া যাবে তা স্ক্র্যাপ হিসেবে বিক্রি করা হবে। আর যেহেতু তারা প্যারিসের সবচেয়ে সম্মানী এবং বিশ্বস্ত ডিলার, তাই সরকার তাদেরকেই এই লোহা কেনার প্রথম সুযোগটি দিচ্ছে। লাস্টিগের অভিনয় এবং উপস্থাপনা এতটাই নিখুঁত ছিল যে ব্যবসায়ীরা মুহূর্তের জন্যও সন্দেহ করেননি। তারা প্রত্যেকেই এই ঐতিহাসিক এবং অবিশ্বাস্য লাভজনক চুক্তির অংশীদার হবার জন্য উদ্গ্রীব হয়ে উঠলেন। লাস্টিগ তাদের প্রত্যেককে পরের দিনের মধ্যে তাদের নিজস্ব প্রস্তাব বা বিড জমা দেওয়ার নির্দেশ দিলেন। ৫ জন ডিলারের মধ্যে লাস্টিগের প্রধান লক্ষ্য ছিলেন একজন, যার নাম অন্দ্রে পোয়াসো। পোয়াসো ছিলেন একজন নব্য ধনী ব্যবসায়ী। তিনি প্যারিসের অভিজাত সমাজে নিজের জায়গা করে নিতে চাইতেন এবং সব সময় নিজেকে প্রমাণ করার জন্য মরিয়া থাকতেন। লাস্টিগের অভিজ্ঞ চোখ পোয়াসোর ভেতরের এই নিরাপত্তাহীনতা এবং উচ্চাকাঙ্ক্ষা সহজেই ধরে ফেলেছিল। তিনি বুঝতে পেরেছিলেন পোয়াসোই হবেন তার সবচেয়ে সহজ শিকার। বৈঠকের পর পোয়াসো একাই লাস্টিগের সাথে তাবার দেখা করার সুযোগ খুঁজছিলেন। লাস্টিগও যেন তারই অপেক্ষায় ছিলেন। পোয়াসো কিছুটা দ্বিধান্বিত ছিলেন। চুক্তিটি তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল। লাস্টিগ পোয়াসোর এই দ্বিধা বুঝতে পেরে তার চূড়ান্ত চালটি চাললেন। একান্তে কথা বলার সময় লাস্টিগ হঠাৎ করেই পোয়াসোর কাছে তার ব্যক্তিগত সমস্যার কথা বলতে শুরু করলেন। তিনি আক্ষেপ করে বললেন, মনসিও পোয়াসো, সরকারের উচ্চপদে কাজ করার অনেক জ্বালা। বাইরে থেকে সবাই সম্মান দেখে, কিন্তু মাইনে তো সামান্য। এত বড় একটা দায়িত্ব পালন করতে গিয়ে ব্যক্তিগতভাবে অনেক স্যাক্রিফাইস করতে হয়। এই কথাগুলো ছিল আসলে একটি সংকেত। পোয়াসো, যিনি তৎকালীন সময়ের দুর্নীতিগ্রস্ত ব্যবসা জগতের সাথে পরিচিত ছিলেন, তিনি সাথে সাথে এর অর্থ বুঝে গেলেন। তিনি ভাবলেন, মনসিও দম্প্রে আসলে ঘুষ চাইছেন। আর এই ভাবনাটাই পোয়াসোর সমস্ত সন্দেহ দূর করে দিল। কারণ একজন সত্যিকারের দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তাই এইভাবে ঘুষের ইঙ্গিত দেবে। একজন প্রতারকের পক্ষে এত সূক্ষ্ম চালচালা সম্ভব নয়, এটাই ছিল তার ধারণা। এই একটি চালেই লাস্টিগ পুরো খেলা ঘুরিয়ে দিলেন। পোয়াসোর কাছে চুক্তিটি এখন সম্পূর্ণ বাস্তব এবং বিশ্বাসযোগ্য মনে হল। তিনি বিশাল অঙ্কের একটি ঘুষের টাকার পাশাপাশি টাওয়ার কেনার জন্য নির্ধারিত সর্বোচ্চ দরপত্রটি লাস্টিগের হাতে তুলে দিলেন। লাস্টিগ টাকাটা পকেটে ভরলেন এবং পোয়াসোকে আশ্বস্ত করলেন যে চুক্তিটি তিনিই পাচ্ছেন। পোয়াসো তখন আনন্দে আত্মহারা ছিলেন। তিনি ভাবছিলেন এই চুক্তি তাকে প্যারিসের ব্যবসায়ী মহলের শীর্ষে পৌঁছে দেবে। টাকা হাতে পাওয়ার পর এক মুহূর্তও দেরি করেননি লাস্টিগ। তিনি এবং তার সহযোগী, যাকে তিনি তার সেক্রেটারি হিসেবে পরিচয় করিয়েছিলেন, সেই রাতেই একটি সুটকেস ভর্তি নগদ টাকা নিয়ে অস্ট্রিয়ার ভিয়েনার ট্রেনে চড়ে বসলেন। তারা জানতেন তাদের হাতে খুব বেশি সময় নেই। ভিয়েনায় পৌঁছে লাস্টিগ প্রতিদিন খবরের কাগজ দেখতে লাগলেন। এই বুঝি তার প্রতারণার খবর ফাঁস হয়ে গেল। কিন্তু দিন যায়, সপ্তাহ যায়, কোনো খবরই নেই। এর কারণ ছিল আন্দ্রে পোয়াসো। যখন আন্দ্রে পোয়াসো বুঝতে পারলেন যে তিনি কি ভয়ঙ্করভাবে প্রতারিত হয়েছেন, তখন তিনি লজ্জা এবং অপমানে একেবারে ভেঙে পড়েন। তিনি যদি পুলিশকে সব জানাতেন, তাহলে প্যারিসের অভিজাত সমাজে তার নাম ডোবার পাশাপাশি তাকে নিয়ে সবাই হাসাহাসি করত। একজন ব্যবসায়ী হিসেবে তার সম্মান ও বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণ ধুলোয় মিশে যেত। তাই এই বিপুল আর্থিক ক্ষতি সত্ত্বেও তিনি মুখ বুজে সবকিছু সহ্য করে গেলেন এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন না। আর এটাই ছিল লাস্টিগের জন্য শাপে বর। যেহেতু কোনো অভিযোগই দায়ের হল না, তাই ফরাসি পুলিশ এই অবিশ্বাস্য প্রতারণার কোনো খবরই পেল না। ভিয়েনায় বসে লাস্টিগের আত্মবিশ্বাস তখন তুঙ্গে। তিনি ভাবলেন, যে কাজ একবার করা যায় তা দ্বিতীয়বারও করা সম্ভব। এই অবিশ্বাস্য অধ্যত্ত নিয়েই মাত্র 1 মাস পর
1925 সালের এপ্রিল মাসে তিনি আবার প্যারিসে ফিরে এলেন। তিনি আবার সেই একই পরিকল্পনা সাজালেন, আবার নিজেকে সরকারি কর্মকর্তা মনসিও দম্প্রে হিসেবে পরিচয় দিলেন, আবার নকল নথি তৈরি করলেন এবং এবার অন্য আরেক দল স্ক্র্যাপ মেটাল ডিলারকে হোটেল ডিক্রিলনে আমন্ত্রণ জানালেন আইফেল টাওয়ার কেনার জন্য। কিন্তু কথাই আছে, পাপ বাপকেও ছাড়ে না। এবার লাস্টিগের ভাগ্য ততটা সুপ্রসন্ন ছিল না। দ্বিতীয় দলের একজন ব্যবসায়ী প্রথম থেকেই কিছুটা সন্দিহান ছিলেন। লাস্টিগের দ্রুত চুক্তি সম্পন্ন করার তাড়া এবং অতিরিক্ত গোপনীয়তা তার মনে সন্দেহর জন্ম দেয়। তিনি গোপনে পুলিশের কাছে বিষয়টি জানান। পুলিশ খবর পেয়ে হোটেলে হানা দেওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু লাস্টিগ ছিলেন এক ধূর্ত শেয়াল। তিনি সম্ভবত কোনোভাবে বিপদের আঁচ পেয়ে গিয়েছিলেন। পুলিশ হোটেলে পৌঁছানোর ঠিক আগেই তিনি সমস্ত জিনিসপত্র নিয়ে উধাও হয়ে যান। অল্পের জন্য সেবার তিনি ধরা পড়ার হাত থেকে বেঁচে যান এবং পালিয়ে আমেরিকায় চলে যান। আমেরিকায় গিয়েও লাস্টিগের প্রতারণার ধারা চলতে থাকে। তিনি সেখানেও অসংখ্য মানুষকে ঠকান। এমনকি কিংবদন্তি গ্যাংস্টার আল কাপনের মতো ভয়ঙ্কর ব্যক্তিকেও তিনি প্রতারণা করার সাহস দেখিয়েছিলেন। তার জীবনের সবচেয়ে বড় অপরাধ ছিল এক বিশাল জাল নোট ছাপানোর চক্র তৈরি করা, যা আমেরিকান অর্থনীতিকে প্রায় নাড়িয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত মার্কিন সিক্রেট সার্ভিসের এজেন্টরা তাকে ধরার জন্য মরিয়া হয়ে ওঠে। দীর্ঘ চেষ্টার পর 1935 সালে তাকে গ্রেফতার করা হয়। বিচারে তার 20 বছরের কারাদণ্ড হয় এবং তাকে কুখ্যাত আলকাত্রাজ কারাগারে পাঠানো হয়। 1947 সালে সেই দুর্ভেদ্য কারাগারের হাসপাতালেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ইতিহাসের অন্যতম সেরা এই প্রতারকের জীবনাবসান ঘটে। ভিক্টর লাস্টিগের জীবন ছিল প্রতারণা, ধূর্ততা এবং অবিশ্বাস্য সাহসের এক অদ্ভুত মিশ্রণ। তিনি কোনো অস্ত্র ব্যবহার করেননি, কাউকে মানসিকভাবে আঘাত করেননি, কিন্তু তার বুদ্ধিমত্তা এবং মনস্তাত্ত্বিক খেলা দিয়ে তিনি এমন সব কাজ করেছেন যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। আইফেল টাওয়ার বিক্রি করার ঘটনাটি নিছকই একটি প্রতারণার গল্প নয়। এটি মানুষের লোভ, বিশ্বাস এবং দুর্বলতার এক চরম নিদর্শন। ভিক্টর লাস্টিগ আজ আর বেঁচে নেই, কিন্তু তার এই অবিশ্বাস্য কীর্তি তাকে ইতিহাসের পাতায় এক অবিস্মরণীয় চরিত্র হিসাবে অমর করে রেখেছে, সেই ব্যক্তি হিসাবে যিনি আইফেল টাওয়ার বিক্রি করেছিলেন।